সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি এবং যে দুজন সাথে আছেন তাকে পরিচয় করিয়ে দেবার আগে আপনাদেরকে বলতে চাই যে ঠিক ৯৯তম টেস্ট দিয়ে বাংলাদেশ শুরু করেছিল এবং আজ সফরের একদম শেষ মুহূর্ত টি-20 ম্যাচ, এবং সেটি আসলে কেমন হবে, আমরা কি আসলে ড্র করতে পারবো নাকি ম্যাচটা আমরা আসলে কোনো ট্রফি কিছু হবে না, আসলে ঠিক কি হতে যাচ্ছে। এবং সেই সাথে কিন্তু আমাদের আজকে একটি বিদায় ঘন্টা কিন্তু অলরেডি বেজে গেছে। সেই ঘন্টাটা ঠিক কেমন হবে, বিদায় মুহূর্ত আসলে কেমন হতে পারে পুরো ১৬ কোটি বাঙালি এবং ক্রিকেট প্রেমীদের জন্য, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে চাই। এবং দর্শক, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আপনারা দেখবেন যে টিভি স্ক্রিনের সামনে ঠিক একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং অবশ্যই আপনার সাউন্ড অফ করে। আমি পরিচয় করে দিচ্ছি ইশতিয়াক আহমেদ এবং নিয়ামুর রশিদ রাহুল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার। দুজনকেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা আসলে সেই ৯৯তম টেস্ট থেকে আসলে শুরু করেছিলাম আজকে টি-20 এবং লাস্ট, এবং সেইখানে কিন্তু একটা বড় ব্যাপার যে আমরা আসলে কেউই কিন্তু জানতাম না যে মাশরাফি টি-20 থেকে আসলে বিদায় নেবেন। এটি কিন্তু আমাদের জন্য, আমি বলবো যে মানে কি বলবো, ঠিক আমার কোনো ভাষা নাই আসলে। না, মাশরাফির ব্যাপারটা হয়তোবা অনুমান করা যাচ্ছিল যে টি-20তে বেশি দিন দীর্ঘায়িত করবে না, বাট এদিক দিয়ে একটু হঠাৎ করেই হয়ে গেল তার অ্যানাউন্সমেন্টটা। এটা বোধ করি তার নিজস্ব সিদ্ধান্ত, এবং সিদ্ধান্তটা নেওয়ার পিছনে নিশ্চয়ই কয়েকটা কারণ রিজন আছে। একটা তো হচ্ছে যে সে হি স্টিল ফিট টু প্লে, কিন্তু ওয়েদার হি ইজ ফিট টু কন্টিনিউ প্লেইং টি-20 সেটা একটা ব্যাপার, এবং সেটা যদি কোনো কারণে যদি না হতো তাহলে তার এই যে ওয়ানডে ক্রিকেটের যে একটা চিন্তাভাবনা আছে, নিশ্চয়ই 2017-তে তো সে ক্যাপ্টেন হবেই। হুনোজ, সে হয়তো বা সেটা চিন্তাভাবনা করছে 2019-এ যে ওয়ার্ল্ড কাপটা হবে সে সময় পর্যন্ত সে যদি চালিয়ে যেতে পারে, তো সেটাকে মানে একটা ভালো সুযোগ এবং সম্ভাবনাটা বেশি করার জন্য আমার মনে হয় যে এই সিদ্ধান্ত তার নেওয়া যে হিল কুইট টি-20, বিকজ টি-20 ইজ মানে ইউ নিড টু বি মোর দেন 100% ফিট, নট দ্যাট যে হি ইজ নট ফিট, কিন্তু বেশি ডিমান্ডিং। তো সেটার জন্য আমার মনে হয় যে ওই সিদ্ধান্তটা পসিবলি ওটাই সিদ্ধান্ত, এবং এটা তার নিজস্ব সিদ্ধান্ত। নিয়ামুর রশিদ রাহুল, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি, কি মনে হয়? অফকোর্স আমার মনে হয় যে ফর্ম সব কিছু থাকতে থাকতে বিদায় নেওয়াটাই ভালো। বাংলাদেশের ক্রিকেটের অনেক সময় অনেক পরিবর্তন আমরা দেখেছি, আর যদি পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যায় বা যেগুলি আমরা দেখে এসেছি, আমার যারা সিনিয়র, যাদের আন্ডারে আমরা ক্রিকেট খেলেছি, অনেক অধিনায়ক বা যারা ন্যাশনাল টিম থেকে অবসর নিয়েছেন, রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, তাদের ঠিক যেভাবে বিদায় হওয়াটা দরকার ছিল, ঠিক যেভাবে ফেয়ারওয়েলটা দেওয়া দরকার, যেটা আমাদের ক্রিকেটের যেটা সবসময় একটা শূন্যস্থান পূরণ করে আছে, এই শূন্যস্থান পূরণটা করাটাই এখনই দিস দি রাইট ওয়ে, রাইট টাইম, যদি আমরা মাশরাফিকে সেই রকম ভাবে আমরা দিতে পারি। এবং এই দেওয়াটা শুধুমাত্র এখানেই থেমে যেতে না থেকে যদি এটা কন্টিনিউ প্রসেস হয়ে থাকে, এখন স্বাভাবিকভাবে যারা বাংলাদেশ ক্রিকেটের অবদান রেখেছে, সাকিব বলেন, মুশফিক বলেন, তামিম বলেন, এরা যখন একটা না একটা সময় তো তাদেরকেও ক্রিকেট ছাড়তে হবে। তো এই জিনিসটা যদি একটা রেগুলার প্রসেস হয়ে থাকে, এবং সম্মান দেওয়াটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এবং সম্মানিত ব্যক্তিদের সম্মান দেওয়াটাই তারা ডিজার্ভ করে। এবং বাংলাদেশ ক্রিকেটের যারা আছেন বোর্ড কর্মকর্তা, তারাও অনেক সম্মানিত ব্যক্তি, সবাই ভেরি পপুলার। তো পপুলার লোকরা পপুলারদেরও যখন দিবে তখন সম্মান কিন্তু আরও বেড়ে যায়, বোর্ডেরও কিন্তু অনেক সময় বেড়ে যায়। তো এই জিনিসগুলি এখন করাটা ভালো, যেহেতু সে টি-20 থেকে বিদায় নিয়েছে। আমার মনে হয় যে টি-20 থেকে সে বিদায় নিয়েছে কিন্তু ক্যাপ্টেন্সি থেকে। আপনি দেখেন একটা জিনিস, আমরা কিন্তু দুঃখ করছি এই কারণে, বিকজ উই আর ভেরি মাচ ফ্যান ফর মাশরাফি বিন মুর্তজা। ও কিন্তু যেটা করেছে সেটা হলো যে ওর ক্যাপ্টেন্সি থেকে ও সরে গিয়েছে। এখানে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে আমাদের বোর্ড প্রেসিডেন্ট, সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট, উনি কিন্তু বলেছেন যে আমরা কিন্তু টি-20-তে কিন্তু মাশরাফিকে কিন্তু আমরা বাদ দিইনি। ইফ হি প্লে ফিট হি ক্যান প্লে, কিন্তু ওকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া দিতে চায়, বিকজ আমাদের তো সব কিছুই, যে কোনো কিছু আমরা একটা গোল নিয়ে এগোতে চাই। 2020-তে ওয়ার্ল্ড কাপ আছে, টি-20, এই 3টা বছরে যদি আমরা একটা ভালো, আমি আপনার কথা শুনবো, একটা ফোন আছে সেটা একটু নিতে চাই। দর্শক, এই মুহূর্তে কে আছেন সাথে, নাম বলে কোশ্চেনটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই শুনছি, আপনার কোশ্চেনটি করুন।
ম্যাডাম আমার পরিচয় হলো শাহিন ইকবাল, আমি কক্সবাজার থেকে বলছিলাম। আমরা সবাই আমাদের শুনছি আপনাকে, মাশরাফি আপনি ভাই, বলুন। আমাদের মাশরাফি ভাই অত্যন্ত একজন ভালো ক্যাপ্টেন। তো ওনাকে এখন এই মুহূর্তে ওনার সিদ্ধান্তটা ভুল। উনি আরো 2 বছর পরে হয়তো রিটায়ার করলে ভালো হবে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট এখন ডেভেলপ হচ্ছে, তো এই মুহূর্তে ওনার অবসর নেওয়া এটা আমার মনে হয় ভুলই হলো। তো এই ব্যাপারে আমি একটু স্যারদের কাছে অনুরোধ করবো যাতে উনি অবসরটা ফিরিয়ে নেন। জি, আপনার কোশ্চেনটি বুঝতে পেরেছি। নিয়ামত রশিদ রাহুল, আপনি যদি কোশ্চেনটি নিয়ে যেটি বলছিলেন আপনার কথার হ্যাঁ, ভিতরেই আসলে তার তার অ্যানসারটি অ্যান্সারটা আছে। আছে। হ্যাঁ। দেখেন, যেটা বলা হচ্ছে যে সে কিন্তু ক্যাপ্টেন্সি থেকে কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, বিকজ একটা T20 ভালো তে। ক্যাপ্টেন বা ওর 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 থাকা অবস্থায় যদি এরকম একটা ক্যাপ্টেন যদি টি-20-র জন্য যদি ফিট থাকে, তাহলে আপনার টি-20-র ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যে সময়টুকু বাংলাদেশ ক্রিকেট টিমটা পাবে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। যদিও আমরা সবসময় জানি টি-20-র রেজাল্ট কিন্তু আমরা খুব একটা মানে ডাব্লিউ ফিগারে থাকে, আপস অ্যান্ড ডাউনস। তো সে এই জিনিসগুলি আমরা কনসিস্টেন্সিতে যদি ওয়ান লাইনের মধ্যে নিয়ে আসতে পারি, সেটাই কিন্তু আমাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট হবে। বাট টি-20-তে কিন্তু যে কোনো সময় ইটস আ হাই ইন্টেন্সিভ একটা ইনসেন্টিভ একটা খেলা থাকে। সেই খেলাটার ব্যাপারে আপনার যে কোনো সময় যে কোনো পরিবর্তন ঘটতে পারে। তো এই জন্য একটা অ্যাটলিস্ট একটা বেটার টিম যদি আমরা একটা ওখানে জিনিস করতে একটু পারি। আপনাদের দুজনের কাছে জানতে চাই, যে সেটা হচ্ছে যে উনি যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচে আসলে ঘোষণাটা দিয়েছেন যে উনি থাকছেন না, ক্যাপ্টেন্সি থেকে বিদায় নিচ্ছেন, সেটি যদি আজকের ম্যাচে উনি আসলে বলতে পারতেন কিনা, অ্যানাউন্সমেন্টটা কি আজকে হতে পারতো? উনি কিন্তু অ্যানাউন্স করেন, মাশরাফি কিন্তু অ্যানাউন্স করেনি। তাকে ডিন জোন্স তাকে টসের সময় তাকে জিজ্ঞেস করছিল যে এরকম একটা গুজব শোনা যাচ্ছে দ্যাট ইউ আর রিটায়ারিং ফ্রম টি-20 ক্রিকেট ইজ it's নট true or নট not? দ্যাট যে সে নিজে অ্যানাউন্স করার জন্য গেছে, কিন্তু বলার তার জন্য আগে গেছে। বোধহয় তার পেজে আসলে চলে এসেছে যে তিনি আসলে টি-20 থেকে বিদায় নিচ্ছে। তার এটা Facebook যতটুকু আমি page-এ। জানি যে এটার সে অনেক দিন ধরেই এরকম একটা চিন্তার মধ্যে ছিল, ভাবছিল, এবং তার মা এবং তার ওয়াইফের সাথে কথা বলে সেই সিদ্ধান্ত নিয়েছে, এবং এটা একদমই একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যে এটা আমরা আসলে অন্য দিক থেকে চিন্তা করছি। আবেগের একটা ব্যাপার আছে, ফ্যানের একটা ব্যাপার আছে, মাশরাফি বিং এন হিউম্যান পার্সনের একটা ব্যাপার আছে। সেই দিক থেকে হয়তো আমাদের খারাপ লাগছে। আর যদি আপনি এটাকে বাদ দিয়ে যদি আপনি ক্রিকেটের দিক থেকে আপনি যদি চিন্তা করে থাকেন, আরেকটা ফোন আছে, সেই একটু নিব। হলে দর্শক, ভালো। এই মুহূর্তে কে আছেন সাথে, আপনার নাম বলে কোশ্চেনটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি রিপন বলছি তেজগাঁ থেকে। হ্যালো। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে মাশরাফিকে আমরা যে শ্রীলঙ্কা থেকে মাশরাফি যে অবসরের ঘোষণাটা দিচ্ছে, আমরা জানি যে সে ফিট মানে শারীরিক দিক দিয়ে একটু সমস্যা আছে। তাহলে তাকে কি আমরা দেশের মাটিতে তার অবসরটা দিলে আমাদের মনে হয় সংবর্ধনা দেশের মানুষ এটা খুশি হইতো। আপনার কোশ্চেনটি আমরা বুঝতে পেরেছি। মানে সাথেই থাকুন। তিনি বলছিলেন যে আসলে আমাদের দেশের মাটিতে আসলে এই ঘোষণাটি, এই বিদায় যদি নেওয়া আসলে যেত কিনা, সেটা বাইরের মাটিতে না হয়ে। হ্যাঁ, নেওয়া তো যেতই, কিন্তু এক একটা সময় এক এক রকম সিচুয়েশন ক্রিয়েট হয়। আমরা নিজেরাও হয়তো জানতাম না যে ওখানে যে এই জিনিসটা হবে। দেশের মাটিতে পরবর্তীতে আমাদের অনেক দিন হলো, কিন্তু আমাদের কোনো সিরিজ সামনে কিন্তু নাই। তো সেক্ষেত্রে সামনে কিন্তু আপনি দেখবেন যে আমরা সাউথ আফ্রিকা ট্যুরে যাব, দেন আয়ারল্যান্ডে ট্যুর আছে, সবই কিন্তু অ্যাওয়ে। তো হোমে হতে গেলে এটার জন্য আরও অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তো এইটাকে তার সে সব থেকে বেস্ট পসিবল টাইম মনে করেছে, বিকজ আপনারও তো তাকেও তো কিছু সময় দিতে হবে। আর এখনও কিন্তু সব রকম সংস্কার থেকে, মানে ক্রিকেট সংস্কার থেকে কিন্তু সে অবসর নেয়নি। ওয়ান ডেটা সে চালিয়ে যাবে এবং বিং এ ক্যাপ্টেন হিসেবেই চালিয়ে যাবে, এবং সেটার জন্য আমরা হয়তো ওয়েট করতে পারবো, এবং একটা ভালো একটা দিনক্ষণ দেখে হয়তো আমরা হয়তো তাকে বিদায় দিতে পারবো। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আমাদের সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, এরকম একটি গুজব, মানে অনেক সময় হয় না যে যখন একটা কিছু ঘটে সেটি ধরেই কিন্তু আসলে অনেক কথা শোনা যায় আসলে। তো এরকম কিছু শোনা যাচ্ছে, মানে ওই যে ওরকম একটা ব্যাপার যে চিলে কান নিয়ে গেছে, সেই কানের পিছনে আমরা আসলে দৌড়াচ্ছি, এরকম একটা ব্যাপার। সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই হয়তো বা তিনি ওডিআই থেকেও এরকম একটা বিদায়ী ঘন্টা বাজাতে পারেন, এরকম কি মনে হয় আপনার কাছে? আমার একটা হচ্ছে তার নিজস্ব ফর্ম, আমার বাংলাদেশ কেমন করে, অনেক কিছু আছে। সে হয়তোবা যদি স্যাটিসফ্যাক্টরি যদি না হয়, সে হয়তোবা নিজেই যতটুকু নিজের সম্বন্ধে একটা যেটা ধারণা, পারসেপশন যেটা আমরা সবাই
তার 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 ব্যাপারে যেটা আমরা ধারণা জন্মিয়েছে আমাদের, সেটা হচ্ছে সে নিশ্চয়ই নিজেকে টিমের ঊর্ধ্বে মনে করবে না। টিমের ঊর্ধ্বে বলতে হি উইল অলওয়েজ প্লে ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ দ্য টিমটাই মুখ্য। সে যদি দেখে যে তার অবদান ওরকম হচ্ছে না, সে কন্ট্রিবিউট করতে পারছে না অ্যাজ আ প্লেয়ার, এখন পর্যন্ত কিন্তু প্লেয়ার হিসাবে সে ইজ কন্টিনিউইং টু পারফর্ম, এবং সেটা যদি করতে পারে প্রথমত, দ্বিতীয়ত যদি দেখে যে রেজাল্টস ভালো হয়, তাহলে সে হয়তো বা মোটিভেটেড থাকবে টু কন্টিনিউ আফটার ইভেন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ ওই 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 আত্মসম্মানবোধ তার মধ্যে আছে, যে কারণে আমার মনে হয় এই যে সিদ্ধান্তটা যে নিয়েছে টি-20 থেকে নিজেকে সরিয়ে নেওয়ার, ফর্ম থাকতে থাকতে তাকে, যেটা রাহুল প্রথম থেকে যেটা একটা যেটা বললো, যে ধারণা দিল, উইচ ইজ সো ট্রু, যে আমাদের পাস্ট ক্যাপ্টেন্সদেরকে ঠিক যেরকম সম্মান দেওয়ার উচিত ছিল বোর্ড থেকে আসা আমরা সবাই করি, স্পেশালি যারা ক্যাপ্টেন্সরা, ঠিক আনসেরেমনিয়াস ওয়েতে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, যেটা ঠিক না, রুচিসম্মত না। সেটা মাশরাফি সেই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে মনে হয়, সেই জন্যই হয়তো তার সেই আত্মসম্মানবোধ আছে। সে বুঝেছে যে তাকে চলে যাওয়ার আগে সে যেন সে চলে যায়, সেই জন্যই কিন্তু আজকে আমরা তাকে দেখছি না। উইচ আই থিঙ্ক এটা তার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমার সম্মান আরও বেড়েছে। আপনার যে প্রশ্নটা যে পরে সে কন্টিনিউ করবে কিনা, আমি মনে করি যে তার ইফ হি ইজ ফিট, এখন কত ফিট, বিকজ আমরা সবাই জানি যে তার যে কন্ডিশনসটা, সেটা নিয়ে সে চালিয়ে যেতে পারবে কিনা, এটা একমাত্র তো সেই বলতে পারবে। তো যেভাবে সে ডাইভ মেরে বল থামায়। শুনবো, একটা ফোন নিব। দর্শক, এই মুহূর্তে কে আছেন সাথে, আপনার নাম বলে কোশ্চেনটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী সরকারি কলেজ থেকে তাবিল ইসলাম। জি বলুন, আপনার কোশ্চেনটি করুন। জি, মাশরাফি ভাইয়ের অবস্থাটা এমন হয়েছে কিনা দেখেন, আসলে যে হারিয়ে যাওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াটা সমীচীন। ব্যাপারটা কি এমন না যে আমাদের বোর্ড কিংবা বোর্ড প্রেসিডেন্ট বা কেউই চাপ প্রয়োগ করতেছে? ব্যাপারটা কি এমন না যে হারিয়ে না যাওয়ার আগে মাশরাফি ভাই হয়তো মনে করছে যে নিজেকে সরিয়ে নেওয়াটা সমীচীন? আমার তো আমি তো মনে হয় এটাই বলছিলাম যে সে তার এরকম হয়তোবা কয়েকজন হয়তোবা অধিনায়ক আমরা দেখেছি যারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে, তাদেরকে বিদায় নিতে বলার আগে তারা নিজেরা বিদায় নিয়ে নিয়েছে। এটা কিন্তু খুব আমরা ওয়ার্ল্ড ক্রিকেটও কিন্তু খুব বেশি দেখি না। এবং একটা জিনিস লক্ষ্য করেন যে তিনি কিন্তু বারবারই বলছেন যে আমি টি-20 থেকে বিদায় নিয়েছি, আমাকে নিয়ে যেন আসলে কোনো বিতর্ক হয় না। এবং আপনারা যদি ফেসবুক আমরা সবাই আসলে চালাই, এটা কখন লোক বলে যখন যার মধ্যে সে আত্মসম্মান বোধটা থাকে। এক্স্যাক্টলি। এবং ফেসবুকে আপনারা যেহেতু আছেন, আপনারা হয়তো চোখে পড়েছে কিনা আমি জানি না, যে শাহবাগে তারা আসলে আপনার একটা বিক্ষোভ করতে চায় যে মাশরাফি টি-20-তে আবার ফিরে আসুক। তো মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মাশরাফি বন্দনা আমরা আসলে যতই করি কিনা, কথার কিন্তু কোনো শেষ কিন্তু নেই। আসলে তিনি এমনই একজন মানুষ আর কি। আমরা যদি 2019-এর বিশ্বকাপের কথা চিন্তা করি, নিয়ামুর রশিদ রাহুল, সেখানে আসলে কি এরকম মনে হচ্ছে যে আমরা তাকে পাবো? আসলে এটা তো আমরা পেতেই পারি, যেটা ভাইয়া একটা দিক দিয়ে বললো যে এখানে ফিটনেসটা একটা বিরাট ব্যাপার, ফর্ম একটা বিরাট ব্যাপার, আর 2019 আসতে এখনো 2 বছর আছে। আমাদের হয়তো যে আজকে কি অবস্থা সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত, এবং এটার উপরেই কিন্তু আমাদের সামনের ভবিষ্যৎটা কিন্তু আরো ক্লিয়ার প্যাথ বোঝা যাবে যে আমরা ঠিক জায়গায় যেতে পারবো কিনা। আর অ্যাজ পার দি মাশরাফি ইজ কনসার্ন, যেটা আমরা বলছি তার ব্যাপারে কথা বলতে গেলে আসলে শেষ হবে না। এক্স্যাক্টলি। আমি একটা ফোন নিতে চাই। দর্শক, এই মুহূর্তে কে আছেন সাথে, আপনার নাম বলে এবং কোথা থেকে বলছেন কোশ্চেনটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই শুনছি, আপনার প্রশ্নটি করুন। আমি সাভার থেকে শিমুল বলছিলাম। আমার প্রশ্ন ইফতিয়াক স্যারের কাছে। স্যার, মাশরাফি ভাই কি বেসিক্যালি নিজে থেকে অবসর নিয়েছেন নাকি তার উপর কোনো চাপ প্রয়োগ করা হয়েছে? আর দ্বিতীয় প্রশ্ন আমার, যে মুশফিককে ক্যাপ্টেন না করে সাকিবের নাম প্রনাউন্স করা, এতে কি মুশফিকের চেয়ে কি সাকিব বেটার ক্যাপ্টেন? জি জি, আপনার কোশ্চেনটি বুঝতে পেরেছি। উনি যেটা বলছেন যে মাশরাফিকে আসলে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে কিনা বিসিবি থেকে, সেটি উনি জানতে চাচ্ছেন, এবং সেই সাথে সাকিবকে কেন পছন্দ করা হচ্ছে টি-20 ক্যাপ্টেন হিসেবে এবং মুশফিক আসলে কেন নয়। ওনার কোশ্চেনটি সেটি ছিল আসলে। একটু আপনার কাছ থেকে আমি শুনতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে যে বিসিবি থেকে আসলে কোনো ধরনের কোনো চাপ ছিল? মনে হয় না। আমার মনে হয় বিসিবি আগে থেকে জানতো তার এই সিদ্ধান্তের ব্যাপারে, এবং এটা পুরোপুরিভাবে তার
তার কিন্তু তিনি ব্যক্তিগত আসলে এখানেই বলবেন সেটি বোধহয় এটা আমি যেটা বললাম যে ঠিক যে মুহূর্তে সেটা বলেছিল সে কিন্তু নিজে গরজ করে কিন্তু বলেনি, তাকে ডিনজন সাক্ষাতে জিজ্ঞেস করেছিল, তখন সে বলেছিল, বিকজ তার প্রশ্নের উত্তরটাই সেটা ছিল। ইটস নট দ্যাট যে সে আগ বেড়ে এটাকে ঘোষণা দেওয়ার জন্য যে ব্যাপারটা তা কিন্তু ছিল না, তাকে প্রশ্ন করা যে সে বলেছে। এই জন্য তারপরেই এই ব্যাপারটা যেটা এত মানে মিডিয়া কভারেজ পাচ্ছে বিকজ অফ দ্যাট, বিকজ অফ মাশরাফি, এটা হলো একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কোনো চাপ প্রয়োগ করার কিছু নাই। মাশরাফির সাকসেসফুল ক্যাপ্টেন্সি নিয়েও কারো কোনো সন্দেহ নাই, তার ফর্ম 2টা উইকেট সে পেলই, তার ফর্ম নিয়েও কারো কোনো এখন পর্যন্ত কোনো সন্দেহ নাই। সেটা সে ভালো করে বুঝবে যে whether he'll be able to continue in the same বেসিক লেভেলের যে একটা ফর্ম প্রয়োজন। সে এমন না যে সে প্রতিটা ম্যাচে মানে অনেক চাপ সৃষ্টি করছে, 3টা-4টা উইকেট করে বেরিয়ে যাচ্ছে। নো, বেসিক তার যে দায়িত্ব সে কিন্তু প্রতিটা ম্যাচে পালন করে যাচ্ছে বিসাইডস হিজ ক্যাপ্টেন্সি। আরেকটা হচ্ছে সাকিবের মুশফিকের ব্যাপারটা। আমার মনে হয় যে সাকিব ইজ এ ন্যাচারাল প্লেয়ার, অ্যাগ্রেসিভ প্লেয়ার। যদি ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েও থাকে আমার মনে হয় যে ঠিকই আছে। আমার মনে হয় বিটুইন তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ এন্ড সাকিব। দর্শক এই মুহূর্তে কে আছেন সাথে? আপনার নাম বলে কোশ্চেনটি করুন। আমরা সবাই শুনছি, আপনার প্রশ্নটি করুন। আমার নাম রাশেদ, আমি খুলনা থেকে বলতেছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মাশরাফি ভাই কি তার এটাই শেষ ম্যাচ, নাকি সে আন্তর্জাতিক ক্রিকেটে আরো ম্যাচ খেলতে পারবে কিনা এটাই? ধন্যবাদ। নিয়ম রশিদ রাহুল। এটা টি-20-র জন্য তার শেষ ম্যাচ, আর পরবর্তীতে বোর্ড বা অন্য কোনো উপায় যদি তাকে আবার ক্যাম্প ব্যাক করানো যায় সেটা অন্য ব্যাপার। বাট টি-20 থেকে এটাই তার শেষ ম্যাচ আজকে, এবং ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ সে কন্টিনিউ করবে, এবং যতদিন পর্যন্ত সে ফিট থাকবে, যতদিন পর্যন্ত তার ফর্ম থাকবে, ওয়ান ডেতেও সে এখন পর্যন্ত নেতৃত্ব প্লাস প্লেয়ার হিসেবে থাকবে। আপনি একটু যেটি বলছিলেন মানে জানতে চাচ্ছিলাম আর কি যে মুশফিক কেন নয়, সাকিব আসলে কেন, যেটি দর্শক আসলে জানতে চাচ্ছিলেন। মুশফিক কেন, আমার তো কথা আছে ওয়াই মুশফিক তো করেছেই। মুশফিককে আমার মনে হয় যে এখন যেহেতু উইকেট কিপিং করছে, উইকেট কিপিং অ্যান্ড ব্যাটিং পর্যন্ত তাকে দায়িত্বটা আমরা দিতে পারি। 3টা ফরম্যাটে প্রয়োজন নাই ফ্র্যাঙ্কলি স্পিকিং। এবং আরেকটা ব্যাপার হচ্ছে টেস্টে তো সে আছেই, সেই জায়গাটা থেকে টি-20 তে কি দরকার আছে? কোনো প্রয়োজন। এবং সাকিব না কেন? এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সাকিব, মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালের মধ্যে চয়েস। বেসিক্যালি ক্যাপ্টেনের এখানে কতই বা একটা ভূমিকা হবে, বাট সাকিবকে এই জন্য দিচ্ছে বিকজ হি ইজ স্টিল ইয়োর নাম্বার 1 প্লেয়ার, অলরাউন্ডার। তাকে সেই সম্মানটা যদি দেয় বোর্ড, আমি মনে করি ঠিকই আছে। সাকিব will also do a good job hopefully। এবং বিসিবি সভাপতি যেটি বলছিলেন যে সাকিব আসলে আপনার সেকেন্ড ক্যাপ্টেন, সো সেই হিসেবে আসলে যদি মানে আপনার কাছে আপনি কোনো সংযুক্ত করতে চান কিনা? সাকিব সেকেন্ড ক্যাপ্টেন, এবং তিনি বলছিলেন যে আসলে টিমটাকে তার গোছাতে হবে 2019-এ। হ্যাঁ, এইটা এখানে এখন পর্যন্ত উনি বলেছেন যে বোর্ডে এসে সিদ্ধান্ত নেওয়ার পরে তারপরে ফাইনাল সিদ্ধান্ত হতে পারে। এখন সাকিবের আগের ক্যাপ্টেন্সির ব্যাপারটা আমরা দেখেছি। আমি একটু শুনবো, একটা ফোন আছে সেটা একটু নিতে চাই। দর্শক এই মুহূর্তে কে আছেন সাথে, আপনার নাম বলে কোশ্চেনটি করুন। আসসালামু আলাইকুম মিশু আপু, আমি সৈয়দ আকাশ কিশোরগঞ্জ থেকে। জি, আমরা সবাই শুনছি, বলুন। জি, আমার প্রশ্নটা হলো মাশরাফি ভাইয়া যেদিন থেকে বলছে যে আমরা এই খেলাটা থেকে মানে বাদ দিয়ে দেবে, সেদিন থেকে খাওয়া দাওয়া আমার ভালো লাগতেছে না আপু। তো সেই সম্বন্ধে কিছু বুঝতেও পারতেছি না কেন বা কি কারণে এরকম হলো, সেটা জানতে পারলাম না। আর বিশেষ কথা হলো সব প্লেয়াররাই ভালো ভালো ফরম্যাটে আছে, কিন্তু মাশরাফি ভাইকে আমরা কিছুই দিতে পারলাম না এই পর্যন্ত। আপনি সাথেই থাকুন, আপনার কোশ্চেনটির উত্তর আমার দুই অতিথি দিবেন। তার আগে আমি একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক আপনারাও সাথে থাকুন এবং দেখুন ফোন নাম্বার আছে, সেটিতে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি এবং সাথে আছেন ইশতিয়াক আহমেদ এবং নিয়াম রশিদ রাহুল। আপনাদের কাছে যেতে চাই যে আপনারা জানেন যে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনের ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জন্য আন্দোলন শুরু করেন এবং সেই
একের পর এক বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, যে বাংলাদেশের মানুষ শোষিত বঞ্চিত ছিল, নির্যাতিত নিপীড়িত ছিল, তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি স্বাধীনতা এনে দেন। এবং একটি স্বাধীন দেশ পরিচালনার দায়িত্ব তিনি যখন নেন, তখন এই বাংলাদেশ ছিল সম্পূর্ণ যুদ্ধ বিধ্বস্ত দেশ। একদিকে ছিল পাকিস্তানের একটা প্রদেশ যেখানে কোনো উন্নতি হয়নি, আর তার উপর যুদ্ধ বিধ্বস্ত দেশ, আর পাকিস্তানি হানাদার বাহিনীর পোড়ামাটি নীতির ফলে সমগ্র দেশটা একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল। তিনি যখন ক্ষমতা নিয়েছিলেন ৭২ সালে, তখন গোলায় এক ফোঁটা খাদ্য ছিল না, কোনো খাদ্য ছিল না, ব্যাংকে টাকা ছিল না, আমাদের কোনো রিজার্ভ মানি ছিল না, তার উপর রাস্তাঘাট, পুল, ব্রিজ সব কিছু ধ্বংসপ্রাপ্ত। ১ কোটির উপর শরণার্থী, তাদের পুনর্বাসনের ব্যবস্থা। বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩ কোটি মানুষ গৃহহারা হয়েছিল, এবং লাঞ্ছিত নির্যাতিত মা বোন যাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর বাংকার থেকে উদ্ধার করা হয়েছিল, তাদের চিকিৎসা এবং সামাজিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা সহ সকল কাজগুলি কিন্তু তিনি করে যান। শুধু এইটুকুই না, আমাদের যে বিশাল সমুদ্রসীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্রসীমা আইন কিন্তু জাতিপিতা করে দিয়ে গেছেন। আমাদের আজকে স্থল সীমানা, সেই স্থল সীমানা চুক্তি, সেই মুজিব ইন্দিরা চুক্তি তিনিই করে দিয়ে গিয়েছিলেন এবং আইন পাশ করে দিয়ে যান। আমরা যখন কাজ করতে যাই, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখি একটা স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার যত রকমের প্রতিষ্ঠান এবং অবকাঠামো দরকার, মাত্র অল্প সময় ৩.৫ বছর তিনি ক্ষমতায়, এই ৩.৫ বছরের মধ্যে একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলেন, অপরদিকে তিনি সেই সাথে সাথে এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে ওই প্রতিটি স্বাধীন দেশের মানে উপযুক্ত প্রতিষ্ঠানগুলিও তিনি গড়ে তোলেন। কিন্তু সবসময় তার যে লক্ষ্য ছিল, এই দেশের মানুষ হয়তো এখন অনেক এটা কল্পনাও করতে পারবে না যে তখন ক্ষুধার জ্বালায় মানুষ কিভাবে, এক মুঠ ভাতের জন্য মানুষ কিভাবে হাহাকার করত। পরনে ছিন্ন কাপড়, থাকার ঘর নাই, ঘর থাকলেও জীর্ণ শীর্ণ ঘর যেখানে একটু বৃষ্টি পড়লেই পানি পড়ে, অথবা খোলা আকাশের নিচে মানবেত জীবন যাপন করতে হতো। রোগে ধুকে ধুকে মায়ের কোলে শিশু মারা যেত, এক ফোঁটা চিকিৎসা বা ওষুধ পেত না। এরকম একটা ভয়াবহ অবস্থা কিন্তু তখন ছিল এই ওটা বাংলাদেশের, সমগ্র বাংলাদেশ জুড়ে। কিন্তু তিনি স্বাধীনতার পর পদক্ষেপ নেন দেশকে কীভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করবেন, এবং অনেকগুলি পদক্ষেপ তিনি নিয়ে যান। যেমন আপনারা জানেন যে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দেন, আর জমির একটা সিলিং করে দেন যে বেশি জমি কারো থাকতে পারবে না। ভূমিহীনদের মাঝে তিনি জমি বিতরণ করেন। গৃহহারা মানুষ একেবারে নিঃস্ব রিক্ত, তাদেরকে ওই গুচ্ছগ্রাম করে সেই গুচ্ছগ্রামের মাধ্যমে পুনর্বাসনের বা পদক্ষেপ তিনি নিয়েছিলেন। ঠিক এভাবে, এবং কৃষকদের সমস্যা সমাধান এবং কৃষকদের আরও উৎসাহিত করা এবং তাদেরকে উৎপাদনমুখী করা, এই পদক্ষেপগুলি তিনি নেন। সেই সাথে সাথে তিনি ক্ষুদ্র ভূমিহীন কৃষকদের সকল সমস্যা দূর করা এবং তাদেরকে কিভাবে আরও কৃষিকাজটা সহজভাবে করতে পারে সেই ব্যবস্থা তিনি দেন। সার, বীজ, কীটনাশক সহ সকল কৃষি উপকরণ কৃষকদের মধ্যে সেই যুদ্ধবিধ্বস্ত দেশেও সেই সীমিত সম্পদ নিয়েও প্রায় বিনামূল্যেই বিতরণ করেন, যাতে দ্রুত তারা কৃষি উৎপাদন বাড়ায়। এবং বিএডিসি প্রতিষ্ঠা করেন এবং বিএডিসিকে তিনি শক্তিশালী করেন। বিনামূল্যে ৩৬,০০০ গভীর অগভীর নলকূপ স্থাপন করে সেচ ব্যবস্থার উন্নয়ন করেন। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দেবার জন্য তিনি নির্দেশ দেন। ৭২ সালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট জাতির পিতা প্রতিষ্ঠা করে দিয়ে যান। ৭৩ সালে ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করেন। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, কৃষি গবেষণা কাউন্সিল, উদ্যান উন্নয়ন বোর্ড, বীজ প্রত্যয়ন এজেন্সি প্রতিষ্ঠা করেন। কৃষকদের মধ্যে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। কৃষিকাজে উৎসাহিত করার লক্ষ্যে তিনি রাষ্ট্রপতি পদক, কৃষি পদক প্রবর্তন করেন। কারণ তার পদক্ষেপগুলি একটাই লক্ষ্য নিয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি এবং কৃষক তাদের সার্বিক উন্নতি করা, এবং সেই লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে যাচ্ছিলেন। এবং
তার আমলে যদি কেউ ৭৫-৭৬ অর্থ বছরের কৃষি উৎপাদনের হিসাবটা নেন, দেখবেন সে সময় কিন্তু বাংলাদেশে বাম্পার ফলন হয়েছিল। তখন আমাদের প্রবৃদ্ধি আমরা ৭ ভাগে উন্নীত করতে পেরেছিলাম জাতির পিতার গৃহীত পদক্ষেপেরই ফলে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমি বললাম যে মাত্র ৩.৫ বছর সময় পেয়েছিলেন। ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় আসলো তারা কিন্তু এদেশের উন্নয়নে কোনো কাজ তারা করেওনি। তারা নিজেদের ভাগ্য গড়তে ব্যস্ত। শুধু তাই না, তাদের যেটা ছিল, যেহেতু অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা এসেছে, কাজে ক্ষমতাকে কিভাবে ধরে রাখবে এ নিয়ে তারা ব্যস্ত ছিল। কাজে দেশের মানুষের দিকে তাকানো এটা তাদের কোনো উদ্দেশ্যই ছিল না। সাথে সাথে যত শিল্প কলকারখানা ছিল, এমনকি আমাদের কৃষিভিত্তিক শিল্প যা সবগুলি, যেগুলি বেশিরভাগই বাংলাদেশে যতটুকু শিল্প ছিল পাকিস্তানিরাই এর মূল মালিকানা ছিল, এরা পরিত্যক্ত করে রেখে যায়। জাতির পিতা সেগুলি সব জাতীয়করণ করে চালু করে দেয়। কিন্তু ৭৫-এর পরে যারা ক্ষমতা আসে তারা একে একে সেই শিল্পগুলিও বন্ধ করে দেয়। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে রাখা, এটাই তাদের একটা লক্ষ্য ছিল। শুধু তাই না, ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ অনুযায়ী বিএডিসি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি সরকার। যে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা হতো, কসকোর মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য সরবরাহ করা হতো, সেগুলিও বন্ধ করে দেয়। অর্থাৎ সাধারণ মানুষ তাদের কল্যাণে জাতির পিতা যা যা করে যান সেগুলি বিএনপি ক্ষমতা এসে বন্ধ করে দেয়। ১৯৯৫ সালের তারা এমন একটা অবস্থা হয়ে যায় যে সারের জন্য কৃষক আন্দোলন করে, কারণ অতি উচ্চ মূল্যে তাদের সার কিনতে হতো। এবং এই কৃষকরা যখন আন্দোলন করে তখন তাদেরকে গুলি করে হত্যা করে। প্রায় ১৮ জন কৃষক সেই সময় বিএনপি গুলি করে হত্যা করেছিল। তাদের অপরাধ একটাই ছিল যে তারা সার ন্যায্য মূল্যে চেয়েছিল, সার পাচ্ছিল না, সারের দাবি করেছিল, সেই জন্যই তারা এই ঘটনাটা ঘটায়। আসলে তাদের নীতিটাই আলাদা ছিল। তারা বাংলাদেশকে কখনো, এই বিএনপি জামাত কখনোই চায়নি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে, কারণ তাদের সবসময় লক্ষ্য ছিল ব্যবসা বাণিজ্য, চাল আমদানি করবে, 2 পয়সা কামাই করবে, এটাই তাদের লক্ষ্য ছিল। কাজে বাংলাদেশ কখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, নিজের পায়ে দাঁড়াবে, এটা তারা কখনো চিন্তাও করতো না। এমনকি বিদ্যুতের দাবিতে, কারণ কৃষক সেচ দেবে, বিদ্যুৎ পায় না, সেই বিদ্যুতের দাবিতে যখন আন্দোলন করে, নিশ্চয়ই আপনার মনে আছে যে তখনও প্রায় 24 জন কৃষক গুলি খেয়ে মৃত্যুবরণ করে। সেই কনসার্টের ঘটনা অনেকেরই মনে থাকবে। এই একটা পরিস্থিতির মধ্যে আমরা 96 সালে সরকারে আসি। বাংলাদেশ আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় আসে। এই 21 বছর পর ক্ষমতায় এসে আমরা জাতির পিতার অনুসৃত যে পথ, সেই পথ অনুসরণ করে আমরা বিভিন্ন পদক্ষেপ নেই। আমাদের লক্ষ্য ছিল যে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, আর দেশের মানুষের খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করা, যে একেবারে হতদরিদ্রের কাছে খাদ্যটা পৌঁছে দেওয়া, আর কৃষকদের সুবিধা করে দেওয়া যাতে তারা আরও কৃষি কাজ উন্নত করতে পারে। আওয়ামী লীগ সরকারি প্রথম বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণ দান কর্মসূচি শুরু করে। কারণ আমাদের দেশে 97 সালে ঘূর্ণিঝড় হয়, 98 সালে ভয়াবহ বন্যা হয়। এত দীর্ঘস্থায়ী বন্যা আর কখনো হয়নি। প্রায় 3 মাসের কাছাকাছি বাংলাদেশের 70% অঞ্চল পানির নিচে ছিল, ক্ষেতের ফসল পচে গিয়েছিল, শিল্প কারখানা বন্ধ ছিল, এরকম একটা ভয়াবহ অবস্থা। অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে এই বন্যা বাংলাদেশ সামাল দিতে পারবে না, 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। সেটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আল্লাহর রহমতে আমরা কোনো মানুষকে না খেয়ে মরতে দেব না। আমরা উদ্যোগ নেই নিজেরা, এবং এই উদ্যোগের ফলে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি বা বন্যার কারণে মারা যায়নি। আমরা সেই মানুষগুলোকে যেমন রক্ষা করতে পারি, সাথে সাথে যেহেতু কৃষিকাজ ব্যাহত হয়, তো যখনই এই বন্যা শুরু হয়ে গেল সেই সময় আমরা আর একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের যেমন প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে উঁচু জমি, যেসব এলাকা বন্যা কবলিত ছিল না, সকল প্রতিষ্ঠানকে এবং প্রতিটি ক্যান্টনমেন্টকে আমরা নির্দেশ দিলাম তাদের ফাঁকা জায়গায় তারা যেন বীজতলা তৈরি করতে শুরু করে, এবং তার জন্য আমরা বীজ সরবরাহ করলাম।
এবং যখন বন্যার পানিটা নেমে গেল, কৃষকদের কাছে যেমন কৃষি ঋণ বা বিভিন্ন ঋণ নিয়েছে, সেই ঋণ যাতে তাদের দিতে না হয় সেটাকে স্থগিত করে দিয়ে আমরা তাদেরকে উল্টো আরও অর্থ সরবরাহ করলাম। আর এই যে ধানের চারাগুলি, বীজতলাগুলি, আমরা এয়ারফোর্সের হেলিকপ্টার ব্যবহার করে সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এটা পৌঁছে দিলাম কৃষকদের হাতে, সেই সাথে সাথে যাতে দ্রুত তাদের কাছে পৌঁছায় যায়। আর আর্থিকভাবে সহায়তা দিলাম, যার ফলে আমরা এতক্ষণ প্রধানমন্ত্রীর কথা শুনছিলাম। আমরা আমাদের আলোচনায় ফিরে যেতে চাই। নিয়ামুর রশিদ রাহুল, আসলে আমরা অনেকক্ষণ আসলে আলোচনার বাইরে থেকেছি। আমরা একটু অফ ইয়ারে আলোচনা করছিলাম যে আপনি বলছিলেন যে একজন দলনেতা, একজন লিডার আসলে যে পাওয়ারটা আসলে সবার মধ্যে থাকা উচিত, সবার মধ্যে বলতে আমাদের টিমের মধ্যে বলছি, আসলে পাওয়ারটা আসলে সবাই আসলে ব্যবহার করতে পারে না, বা পাওয়ারের যে ক্ষমতাটা, লিডারশিপের যে ব্যাপারটা, সেটা আসলে সবার মধ্যে থাকেও না। আপনি বলছিলেন যে মাশরাফির যেটি আছে সেটি সাকিবের মধ্যে আসলে নেই। একটু শুনতে চাই। ওই যে একটা ব্যাপার আছে না যে এভরিওয়ান ইজ এ গুড ক্রিকেটার বাট এভরিওয়ান ইজ এ নট লিডার। লিডার কিন্তু সবসময় একটাই হয়। মাশরাফির ব্যাপারটা আপনি দেখেন যে হোল সিনারো লাস্ট 2টা দিন আপনি ফেসবুক বলেন, টিভি বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, সব কিছুতেই কিন্তু দেখেন একটা ব্যাপার স্যাপার থাকে এবং তাকে কিন্তু মানায়। লিডারের কারণও আছে, বিকজ ও কিন্তু দেখেন আমাদের পুরো মানে বাংলাদেশ টিমের চিত্রটাই কিন্তু আপনি চেঞ্জ করে দিয়েছে। ঠিক এর আগের বছরগুলিতে আপনি দেখেন এখানে ক্যাপ্টেন ছিল আপনার সাকিব আল হাসান ছিল, টি-20 আমাদের দেশে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে সাকিব ওয়াজ ক্যাপ্টেন ওভার দেয়ার। তো আমি বলছি না যে না সাকিব, যেটা আগে বলছিলাম যে সাকিব কিন্তু ক্যাপ্টেন হবে কি হবে না এখনো কিন্তু ডিসিশন হয়নি, বাট একটা গুড চান্সের মধ্যে আছে। বাট আমার কাছে যদি আমার ব্যক্তিগত মত যদি আপনি নিতে পারেন, যারা 3 জনের মধ্যে আমি মাহমুদুল্লাহকে রাখবো ক্যাপ্টেন হিসাবে, বিকজ ওর পার্সোনালিটি, ওর মধ্যে একটা লিডারশিপ ব্যাপার আছে এবং ও কিন্তু দেশের মাটিতে ক্যাপ্টেন্সি করে ক্লাব ক্রিকেটে এবং সে কিন্তু সফলও হয়েছে এবং সে কিন্তু নেতৃত্বও দেয় কিন্তু সামনের থেকে। আর তার মধ্যে কিন্তু একটা লিডার একটা ভাবও থাকে। আর সাকিবের ব্যাপারটা হলো কি, সাকিব ইজ এ নো ডাউট হি ইজ এ নাম্বার 1 গুড প্লেয়ার, যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সবথেকে বেশি এমফাসাইজ, গুড অ্যাম্বাসেডর। বাট আপনি যখন প্লেয়ার হিসেবে, যখন লিডার হিসেবে যখন আপনি মাঠে নামবেন, একজন দর্শক আছেন তাকে একটু যুক্ত করতে চাই। দর্শক কে আছেন, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই শুনছি, আপনার কোশ্চেনটি করুন। আমি যশোর রাজগঞ্জ থেকে বলছি, আব্দুর রাজ্জাক। জি আব্দুর রাজ্জাক, বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে বলি আমি মাশরাফিকে চাচ্ছি আপনাদের মাধ্যমে 2019 সাল যে বিশ্বকাপ আছে সেই বিশ্বকাপের নেতৃত্ব দিতে। জি, আপনি সাথে থাকুন। আমার অতিথি শুনেছেন 2019-এর বিশ্বকাপে আসলে তিনি বলছিলেন, আসলে আপনি যেটি বলছিলেন সেটি একটু শুনতে চাই, যে মাহমুদুল্লাহ রিয়াদ, যে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে আমার ব্যক্তিগত মত হলো যে মাহমুদুল্লাহ রিয়াদকে যদি দেওয়া হয়, বাট এখানে অবশ্যই কোশ্চেন আসে সাবজেক্ট টু দি পারফরমেন্স, তারপরে ফিটনেস, এগুলি তো থাকেই। আর মাহমুদুল্লাহ সাম্প্রতিক পারফরমেন্সের ব্যাপারটাও কিন্তু আমি বলছি না যে খুব একটা খারাপ বা তা না, ব্যাট প্যাচ যাচ্ছে, আবার কিন্তু সে ভালো বড় কোনো রান করে ফেলতে পারে, বাট তাকে কিন্তু সুযোগটাও ঠিক যেভাবে দেওয়ার দরকার। আপনি কয়েকটা ম্যাচে দেখবেন যে আগে কিন্তু 2 ডাউনে ব্যাটিং করতো, এখন কিন্তু পরবর্তীতে এখন কিন্তু অনেক নিচে ব্যাটিং করছে, তো সেটা অন্য জিনিস। আর সাকিবের ব্যাপারটা হলো যে সাকিব, হ্যাঁ আমরা দেখি যে সাকিবের ব্যাপারে, বাট লিডারশিপের ব্যাপারে টিমকে একত্রিত করার জন্য যে ক্ষমতা এবং যে ইয়েটা থাকে, আপনি যেটা বললেন যে পাওয়ারটা যেটা থাকে এবং তাকে লিডার মানার জন্য যে একটা ব্যাপার স্যাপার থাকে, সেগুলি কিন্তু আসলে কতটুকু, আমরা তো নিজেই দেখেছি না, যে আপনার একটা জিনিস মনে আছে কিনা, যে আমাদের একজন, আমি যদি দর্শকের কথা বলি, যে আমাদের যখন মিরপুর স্টেডিয়ামে খেলা চলে একজন দর্শক ঢুকে পড়েছিল এবং উনি কিন্তু বলছিলেন বারবার যে ওনাকে কিছু বলবেন না, ওনাকে কিছু বলবেন না, জাস্ট বের করে দিতে। এবং আমরা কিন্তু টিমের মধ্যে দেখি যে সবাইকে এই ধরনের একটা বকা দিচ্ছে, আবার যে কিন্তু পিঠে হাত বুলিয়ে আসছে। তো এই যে সবাইকে আসলে মানে আদর করে রাখা একটা টিম কম্বিনেশন, সেটা কিন্তু আসলে সবার মধ্যে দেখি না। আপনি নিজেই দেখেন না কেন যে বাংলাদেশ টিমের যারা ইয়াঙ্গার প্লেয়াররা যারা আছে তারা কি কমেন্টসগুলি করছে, তাদের কমেন্টসগুলি শুনলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটুকু একটা আমব্রেলা হিসেবে কাজ করেছে মাশরাফি বিন মুর্তজা।
এবং শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটার না, সে কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষের মনও কিন্তু জয় করেছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এবং যেটাকে বলে না কেন, সে এতটাই ক্লোজ সম্পর্ক ক্রিকেটের সাথে যে দূর দূরান্ত থেকে কিন্তু ফোনও কিন্তু তাদের সাথে আলাপ আলোচনা করে, শুধুমাত্র ক্যাপ্টেনদের সাথে কথা বলেই তার অভিব্যক্তগুলি প্রকাশ করে। এটাও কিন্তু কম ব্যাপার না। আসলে কি যে মাশরাফি বন্দনা আমি বারবারই বলছি যে শেষ কিন্তু হবার নয়, কিন্তু আমরা দর্শক আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, আজকের যে আমাদের শো, আসলে আজকে আমাদের শেষ T20 এবং আজকে মাশরাফিকে নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনা আসলে কখনোই শেষ হবে না, কিন্তু আজকের যে শো, এই শোটা আসলে আমরা মাশরাফিকেই উৎসর্গ করতে চাই। পুরো আয়োজন মানে আয়োজনটা জুড়ে আমরা যতক্ষণ থাকবো ঠিক ততক্ষণ মাশরাফিকে জুড়েই থাকবো। কিন্তু আজকে যেহেতু T20 আছে সেটি নিয়ে আমাদের আসলে আলোচনা করতে হবে। এই আলোচনা করতে চাই, একটা ব্রেকে যেতে চাই, সাথেই থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টস এর। ঠিক এই মুহূর্তে একটা ফোন আছে, দর্শক আপনার নাম বলে কোশ্চেনটি করুন। আমি রাজন বলছি যশোর থেকে। জি বলুন। হ্যালো, আমরা সবাই শুনছি, আপনার প্রশ্নটি করুন। যে আমার প্রশ্ন না, আমার মতামত, আমি আপনার মাধ্যম দিয়ে মিডিয়াকে এবং সরকারকে সবাইকে আমি জানাতে চাই যে আমাদের দেশে মৃত্যুর পরে সম্মাননা দেওয়া হয়, তার যোগ্য প্রাপ্যটা পায়। আমি চাচ্ছি যে মাশরাফি একজন বীর, সে যেভাবে ইনজুরি নিয়ে এখনো খেলা করে বাংলাদেশকে সাপোর্ট দেয়, একটা বীরের পক্ষেই সম্ভব। অবশ্যই যেন যে যদি যে কোনো একটা ফরম্যাট ছাড়ে, 3টা ফরম্যাট আমাদের দেশে ক্রিকেটের, 1 ডে, 20, টেস্ট, সে যে ফরম্যাটই ছাড়ুক না কেন তাকে যেন যোগ্য সম্মানটা দেওয়া হয়, আমাদের 16 কোটি লোকের দাবি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে আপনি যেটি বলেছেন আসলে ঠিক এই কথাগুলো আসলে কিন্তু ইশতিয়াক আহমেদ এবং নিয়ামুর রশিদ রাহুল কিন্তু বলেছেন। আমরা একটু T20 দেখে জিতে চাই এবং আমি কিন্তু বলেছি যে মাশরাফি বন্দনা শেষ হবে না, এটা কিন্তু চলতেই থাকবে। আমরা আমাদের আজকে প্রোগ্রামটা আসলে মাশরাফিকেই উৎসর্গ করতে চাই এবং মাশরাফিকে নিয়ে কথা আমাদের চলতেই থাকবে। T20 নিয়ে একটু শুনতে চাই যে কি হবে আজকে, কেমন মনে হচ্ছে, আমরা কি ড্র করতে পারবো? মানে সিরিজ ড্র করতে গেলে তো আজকে জিততে হবে, যেটা বাংলাদেশের জন্য একটু টাফ হবে, বিকজ শ্রীলঙ্কা ইজ এন বিগ, আই মিন রেড হট ফর্ম যেটাকে বলে। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াদের মতো দলকে তারা তাদের দেশে হারিয়ে এসছে। বাংলাদেশের আগেনস্টে যেটা প্রথম খেলাটা যেটা দেখলাম আমি, মালিঙ্গার ফেরত আসার পরে রিয়েলি লুক আ ভেরি ভেরি গুড সাইড, আগের শ্রীলঙ্কার মতোই। তারপর থিসেরা পেরেরা যে ধরনের ফর্মে আছে, কুলাসেকেরা, সব কিছু মিলিয়ে, এবং কুশাল পেরেরা যে জয়াসুরিয়ার মতো যে ব্যাটিং করে, যাকে বলা হয় প্রটেজি অফ জয়াসুরিয়া, ভেরি স্ট্রং সাইড। এখান থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে গেলে আমি ঠিক জানি না যে মন্ত্রটা কি হবে। তামিমকে জ্বলে উঠতে হবে, তাকে ক্রিজে থাকতে হবে, এবং তামিম যতক্ষণ থাকে সে রানেরও চাকাটা ঘুরতে থাকবে, সেটা একটা আছে। এবং সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। ইটস নট দ্যাট যে এখানে মানে 4 ছক্কার খেলা ঠিকই, বাট প্রত্যেকটা ব্যাটসম্যান যদি তাদের দায়িত্ব পালন করে, যে 5-6 ওভার করে যদি মিনিমাম ক্রিজে থেকে যদি রান রেটটা যদি চালু রাখতে পারে, 200 রান যদি বোর্ডে দেওয়ার মতো টিম বাংলাদেশের নিঃসন্দেহে, যদি ফার্স্টে ব্যাটিং করে 200 রানের নিচে যদি করে বাংলাদেশ, আমার মনে হয় যে ইটস আ ওয়েস্টেজ অফ টাইম, বিকজ শ্রীলঙ্কা ইজ টু গুড আ সাইড। যদি ফার্স্টে ব্যাটিং করতে হয় বাংলাদেশকে 200 রান নিচে করলে আমার মনে হয় যে এই ম্যাচ বাঁচানো যাবে না। একটা ফোন নিব। দর্শক এই মুহূর্তে কে আছেন সাথে, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন, কোশ্চেনটি করুন। জি আপু, আমি আরিফ বলতেছিলাম সিরাজগঞ্জ থেকে। বলুন। জি, আমার প্রশ্নটা হলো, মাশরাফি ভাই তো বললো যে আমি আমার এই T20 দলটাকে আমি শক্ত করে গুছাবো, কিন্তু ভাইয়া গুছাইলো কই? ভাইয়া তো দলটা থেকে অবসরে নিয়ে নিল। আর ভাইয়া আর একটা কথা বলছিল বাইরের মাটিতে যায়, যে আমি অবসর নিব দেশের মাটিতে যায়, কিন্তু ভাইয়া কিসের জন্য বাইরের মাটিতে অবসর নিল দেশের মাটিতে? এটা কি আসলে মাশরাফি ভাই থেকে নিচ্ছে নাকি প্রেশার? আসলে ভাইয়ার সাথে সাথে আমরাও ভীষণ আবেগ মানে প্রণোদিত আর কি। নিয়ামুর রশিদ রাহুল, একটু আপনার কাছে শুনতে চাই যে আজকের যেটি আপনি কোনো কিছু একটু যুক্ত করতে চান কিনা, এবং সেই সাথে একটু বলি যে আপনি কি একাদশে মনে হচ্ছে যে আজকে কোনো চেঞ্জ আসতে পারে এরকম কিছু হলে ভালো হয়। আমার মনে হয় যে সেটি কেমন হতে পারে? 4টা পেসার না নিয়ে এখানে 4টা পেস বোলারদের খেলানোটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় নাই।
আর 4টা পেসার কোনো দরকারও নাই। 1 2 নম্বর হলো যে এখানে আমরা মিরাজ সবসময় দেখেছি যে শ্রীলঙ্কানরা মিরাজের বলটাকে তারা খুবই অনার্ড করে এবং মিরাজ তার একটা থ্রেডও বলতে, আর মিরাজ টি20ও কিন্তু ভালো খেলেছে। আমার মনে হয় যে মিরাজ এখানে ইনক্লুড হলে ভালো হয়। তাসকিন হয়তো এখানে যদি আপনি নাও খেলতে পারে আজকে, আর সাইফুদ্দিন হ্যাঁ গুড চয়েস। নতুন কাউকে মনে করাতে চাই, আপনি কিন্তু একদিন একটু বলছিলেন সাইফুদ্দিনকে নিয়ে যে তাকে মানসিকতার ব্যাপারটা আপনার বোধহয় মনে আছে। যে সাইফুদ্দিনের ব্যাপারটা হলো যে ওর অ্যাবিলিটিটা খুব ভালো, খুব তাড়াতাড়ি কুইক লার্নার। আপনাকে যেটা বলে যে অনেকে কিন্তু দেখবেন যে অনেক সময় লাগে বুঝতে, বাট হি ইজ এ ভেরি কুইক লার্নার। এবং আন্ডার 19 থেকে শুরু করে বিপিএল পর্যন্ত যে ধরনের কনসিস্টেন্সি সে পারফরমেন্স করে যাচ্ছে, তাতে আমার মনে হয় যে সে ডিজার্ভ করে। এবং আপনি দেখবেন যে গত ম্যাচেও কিন্তু খুব একটা খারাপ বল কিন্তু সে করে নাই, ফার্স্ট ম্যাচ সেই অনুযায়ী। আর ব্যাটিংটাও খারাপ না। হ্যাঁ, আপনার টি20তে আমাদের এখনকার যে সময়টুকু দরকার, যে আমাদের কিছু এক্সক্লুসিভ ইনিংস খেলা লাগবে, লাইক যুবরাজ সিং যেভাবে খেলে বা ধোনি যেভাবে খেলে, বা আপনি অন্যদের যে অ্যাটলিস্ট যে ক্যামিও ইনিংস যেমন বলে না, যে 10 বলে একটা 30-40 রানের একটা ইনিংস খেলে দিয়ে, এরকম একটা ইনিংস যদি খেলার জন্য আমাদের এখন তৈরি হতে হবে। এইটাতে কিন্তু আপনার লাইক থিসারা প্যারেরা, আপনি দেখেন যে ঠিক যে সময়টা যে সময়টা খেলাটা দরকার ও কিন্তু আউট হয়ে যায়, কিন্তু যতক্ষণ টিকে থাকে ততক্ষণ কিন্তু একটা থ্রেট। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে এখনকার নাই, আগে যেটা দেখা যেত। এই পরিবর্তনগুলি এখন চেঞ্জের জন্য হয়তো কিছু ডিসিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিচ্ছে। সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। একটা ফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে? আপনার নাম বলে কোশ্চেনটি করুন। আমি মামুন বলছি ঢাকা থেকে। মামুন বলুন, শুনছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে সাকিবরে অধিনায়কত্ব দেওয়ার জন্য মানে বিসিবি থেকে একটা আভাস পাওয়া গেছে, কিন্তু আমার মনে হয় কি সাকিবের চেয়ে বেটার হবে মাহমুদুল্লাহকে ক্যাপ্টেন্সি দিলে। কারণ মাহমুদুল্লাহ এই যে খুলনার যে বিপিএল এই কথাটাই কিন্তু নিয়ামুর রশিদ রাহুল কিন্তু বলছিল। আমার মনে হয় আপনি শুনতে পেয়েছেন। ধন্যবাদ আপনার কোশ্চেনটির জন্য। যেটি আপনি বলছিলেন আসলে ঠিক সেই কথাটা একটু শুনতে চাই, যে আপনি সাইফুদ্দিনকে নিয়ে বলছিলেন আসলে কথা, আর একটু শুনতে চাই যে প্রথম ম্যাচে তিনি নেমেছেন, সেখানে কিন্তু আমরা খুব একটা বেশি সেরকম কিছু আসলে দেখিনি। প্রথম ম্যাচে তো আসলে আমরা অনেক কিছুতেই থেকে ছিটকে গিয়েছি, আমাদের রান বোর্ডে ছিল না। আমি আগেই বলেছিলাম যে 180 ছাড়া আপনার এখানে ডিফেন্ড করাটা ভেরি টাফ। আর টি20তে সবসময় শ্রীলঙ্কা ইজ এ ভেরি বেটার টিম। আমাদের যে অস্ত্রটা যারা খেলেছে বলাররা, তারাও ঠিক ওইভাবে আপনার বোলিং করতে পারে নাই। তাসকিন প্রথম ওভারেই 17 রান দিয়ে দিয়েছে। সো 17 রানস এক ওভারে ইটস এ হিউজ রান, যদি আপনি কম টোটাল নিয়ে আপনি যদি মাঠে নামেন। সো আমাদের বোর্ডেও কিন্তু খুব একটা ভালো রান হয় নাই। আমার কথা হলো যে টি20-র মতনই খেলতে হবে। এটার মধ্যে একটা হাই ইন্টেন্সিটি আছে, প্লাস আপনাকে রান ফিল্ডিংও কিন্তু আপনার 20 থেকে 25 রান সেভ করতে হবে। সো ফিল্ডিং কিন্তু আপনার এমন একটা পার্ট টি20তে যেটাতে আপনার ম্যাচের জয় পরাজয় ব্যবধানটা গড়ে দেয়। বোলিং ব্যাটিং তো দুটো টিমই করবে, বাট ফিল্ডিং আপনি দেখেন শ্রীলঙ্কা প্রথম টেস্ট এবং প্রথম ওয়ানডের পর শ্রীলঙ্কা কিভাবে ফিরে এসেছে, এইটা এমন একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে আপনাকে নিজেকে ইন্ডিভিজুয়ালভাবে আপনাকে তৈরি হতে হবে যে আপনি এখানে অন্যের চেয়েও বেটার। যারা ভালো না সবসময় সবাই ভালো ফিল্ডার না, কিন্তু কেউ যদি মনে করে যে আমি ভালো করব, তাহলে এই একটা মাত্র ডিপার্টমেন্ট আছে যে আপনি ভালো করতে পারেন। যদি আজকে মিরাজ আসে এবং তাসকিন যদি বাদ হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে আজকে 3টা পেসার নিয়ে আমরা আসলে খেলবো। ওই জায়গাটা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে যে আজকে কি এক ধরনের নিশ্চয়ই মানে আজকে কিন্তু পুরো বাংলাদেশ আসলে তাকিয়ে আছে এই ম্যাচটির দিকে, এবং এই ম্যাচটি কিন্তু আমাদের আজকে শেষ টি20, শেষ সফর শ্রীলঙ্কাতে, এবং সেই সাথে কিন্তু উন্মাদনার জায়গাটা থেকে কিন্তু অনেক বেশি কিন্তু এক্সাইটেড আমরা সবাই কি হতে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আমরা টেস্ট ম্যাচটা ড্র করেছি, সিরিজটা ওয়ানডেটা সিরিজ ড্র করেছি, সবারই সেই আশা থাকবে যে এই ধারাবাহিকতাটা টি20তেও যেন আমরা সেই স্বাক্ষরটা রেখে যেতে পারি। তো সেটা ডিপেন্ড করবে যদি যেটা বললাম, যদি বাংলাদেশ প্রথমে টসে মানে যদি বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে হয়, আমি যেটা রাহুল বললো যে ফার্স্ট ম্যাচের বোর্ডে ওরকম কিছু দেয় না, বোর্ডে ওরকম কিছু একটা দিতে হবে যেটাকে ডিফেন্ড করতে পারে। ডিপেন্ড করে যদি ফার্স্টে ব্যাটিং করতে গেলে 200 নিচে যদি হয়, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব একটা সুযোগ আমি দেব না বাংলাদেশকে, বাট 200 রানটা প্রথমে করতে হবে। এবং অ্যাজ ফার এজ তাসকিন মিরাজ ইজ কনসার্ন, দেখেন 4 ওভারের ব্যাপার, 4 ওভারে এমন মিরাজ কি বা করবে। আর তাসকিন যেহেতু এখানে একমত রাহুলের সাথে
যে 4 ফাস্ট বলের এখানে প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে মিরাজকেই আনবে। মিরাজ অথবা 4 ওভারে তার যদি সে রানটা অন্তত কন্ট্রোল করতে পারে, উইকেট তো ডিপেন্ড করবে অনেকখানি যে ব্যাটসম্যান অ্যাপ্রোচের উপরে, যে ব্যাটসম্যান খুব বেশি মারমুখী হয়। কারণ আমার মনে হয় না যে উইকেটটা এমন কিছু টি-20 উইকেটে হয় যেটা খুব মানে ব্যাটসম্যান অনুকূল কিংবা বোলারদের অনুকূলে থাকে, তা না, 50-50 ধরনের একটা থাকে। তো মিরাজের অসাধারণ যদি কোনো কিছু চমক দেখিয়ে দেয়, গুড ইনাফ। আদারওয়াইজ তার যদি রানটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারে, বাট এটা ইটস আ ব্যাটসম্যানস গেম এট দি এন্ড অফ দ্য ডে। এক্স্যাক্টলি, যেটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম, একটু অ্যাড করতে চাই ইসেক ভাইয়ের সাথে, যে তামিমকে জ্বলতে হবে, তামিমকে আপনাকে জ্বলতে হবে এইসব ম্যাচে। এইসব যখন আপনি দেখবেন যে বাংলাদেশের বড় বড় উইনের পিছনে কিন্তু তামিমের নামটা সবসময় জড়িত থাকে। তো তামিমকে আপনাকে, হ্যাঁ, তামিমকে যদি আপনি 10 থেকে 15 ওভার যদি খেলতে পারে, তাহলে বাংলাদেশকে আপনি দেখবেন যে যেটা বললেন যে 200 রান হওয়ার পসিবল। বিকজ তামিম যদি থাকে তাহলে দেখবেন ব্যাটিং অর্ডার অনেকের থেকে তখন চলে আসবে হলো সাকিব চলে আসবে, দেন আপনার মাহমুদুল্লাহ মুসাদ্দিক চলে আসবে, তখন মানে ওকে ঘিরে অনেক কিছু প্ল্যান করা যায়। আর তামিম যখন আপনার ফার্স্টে যদি আউট হয়ে যায় তখন কিন্তু আবার অন্য প্ল্যান চলে আসে, এবং সেই জিনিসটা কিন্তু আমরা সেই জিনিসটা দেখছি। আপনাকে এখানে স্টার্টিং তামিমকে স্টার্ট করতে হবে এবং তাকে একটা ভালো 70-80 রানের একটা ইনিংস খেলতে হবে এখানে, তাহলে বাংলাদেশের একটা পসিবিলিটি থাকে। এটা একটা 70-30 আপনি সবসময় বাংলাদেশের পক্ষে আপনি যাবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করছি, তবে বলতে চাই যে ঠিক আজকের ম্যাচটা আসলে একেবারেই আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই সাথে কি হতে যাচ্ছে এবং প্রত্যেকটা প্লেয়ার যারা পারফর্ম করছে তারা আসলে তাদের যে পারফর্ম তারা আজকে করবেন সেই পারফর্ম আসলে মাশরাফিকেই উৎসর্গ করতে চান। ঠিক এই কথাগুলো তাদের ফেসবুক পেজে তারা আসলে লিখেছেন। এবং সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমরা সবসময় আশা রাখি আপনারা নিউজ 24 এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।